সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। স্বপ্নধরা স্বাধীন সংলাপ যেটি আমাদের, সেটি সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। পুরো আয়োজন জুড়ে আমি তো থাকছি, সেই সাথে আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুইজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। শুরুতে একটু তাদের সাথে পরিচয় করে দিতে চাই। স্টুডিওতে আছেন সুলতান সালাউদ্দিন টুকু, প্রচার সম্পাদক বিএনপি, স্বাগত জানাই আপনাকে। আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো, স্বাগত জানাই ভাই আমাদের এই আয়োজনে। জনাব সুলতান সালাউদ্দিন টুকু, আপনাকে দিয়ে শুরু করি। আজকে তো আসলে ঐকমত্য কমিশনের যে বৈঠকটি হলো, সেখানে দুটো বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে এখন পর্যন্ত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে সকলেই ঐকমত্যের কথা বলেছে এবং সেই সাথে সংসদীয় আসনের যে সীমানা পুনর্নির্ধারণ করা হবে সেটিতে কমিটি তৈরি করার যে বিষয়টিতে, সেটিতে একমত হয়েছে। আজকের এই ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে কিছু বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে। সাথে আমার সম্মানিত আলোচক সৌরভ ভাই, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আমাদের কথা শুনছেন দর্শকবৃন্দ, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই আন্দোলন নিয়ে সবাই মোটামুটি প্রোগ্রাম দিয়েছে, যেটি সব দলই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, তার সার্বিক তত্ত্বাবধানে গতকাল আমরা জুলাই এই আন্দোলনের বর্ষপূর্তি নিয়ে প্রোগ্রাম করেছি। সকল দল, সকল শ্রেণীর লোকদেরকে নিয়ে, এবং বিশেষ করে যারা গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, যারা শহীদ হয়েছে জুলাই অগাস্টে সেই আন্দোলনে, সকল শহীদদেরকে দলমত নির্বিশেষে আমরা গতকাল তাদের সম্মাননা দিয়েছি এবং প্রোগ্রামে সকল দলই উপস্থিত হয়েছিলেন। এই আন্দোলন মূলত গণতন্ত্রের আন্দোলন ছিল, বৈষম্যের আন্দোলন ছিল। স্বাভাবিকভাবে এই আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা শহীদ হয়েছে, তাদের এই আত্মত্যাগ যাতে বৃথা না যায়, সকলে যাতে এই স্মরণ রাখে, এইটাকে যাতে সকলেই স্মরণ রেখে আগামী দিনে যাতে এই দেশ গড়ার ক্ষেত্রে সবাই সচেতন থেকে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকেই আমরা প্রথম ধরে বুকে ধারণ করে যাতে পথ চলতে পারি, এটি এই জন্যই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঐক্যের কথা কিন্তু বলেছে। গতকালের আমাদের এই অনুষ্ঠানে, যেই অনুষ্ঠানটি হয়েছে, সেই প্রোগ্রামে ঐক্যের কথা বলেছে এবং সকল নেতৃবৃন্দই কিন্তু একটি জিনিস আপনি খেয়াল করবেন যে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, স্বৈরাচারের বিদায় হয়েছে, গণতন্ত্র কিন্তু সামনে আসবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। মানুষ কিন্তু তাই প্রত্যাশা করে এবং সবাই কিন্তু একটি জিনিস প্রত্যাশা করে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে সকলে মিলে আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এই যে ভোটের রাজনীতি, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে এবং তার পছন্দ মতো সরকার গঠন করবে, তার সরকার যাতে তার মতো করে তার প্রত্যাশা পূরণ করে, জনগণের প্রত্যাশা পূরণ করে, এটি কিন্তু মানুষ চায়। এবং এই যে শহীদরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদেরও কিন্তু প্রত্যাশার জায়গা ছিল যে আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি, এই যে একটা ফ্যাসিস্টের আন্ডারে সকল শ্রেণীর নেতা বলেন, কর্মী বলেন, জনগণ বলেন, ব্যবসায়ী বলেন, সব পেশার মানুষ কিন্তু নির্যাতিত হয়েছে, অ্যাফেক্টেড হয়েছে, যেই জন্যই কিন্তু সকলেই রাস্তায় নেমে এসেছে এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবেই কিন্তু আন্দোলন সফল করেছে। এই আন্দোলনে সকলের ভূমিকাই কিন্তু আমরা মনে করি, দেশবাসী মনে করে, সকলের ভূমিকাই ছিল। সাংবাদিক হত্যা হয়েছে, শিশু হত্যা হয়েছে, রাজনৈতিক কর্মীরা হত্যা হয়েছে, আমাদের দলের প্রায় 500-র অধিক কিন্তু নেতাকর্মীরা, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,
নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা কিন্তু এত কিছু শহীদ পরও হয়েছে। যখন 1 বছর পূর্তি হচ্ছে জনাব সুলতান সালাউদ্দিন টুকু, তখন জুলাই প্রোক্লেমেশনের দায়টা কেন বিএনপির উপর আসছে? কেন বলা হয় যে বিএনপির জন্য প্রোক্লেমেশনটা আসলে সময় মতো দেওয়া সম্ভব হচ্ছে না বা তারা বাধা সৃষ্টি করতেছে? এরকম দায় কেন বিএনপির উপর আসে সেটি নিয়ে নিশ্চয়ই শুনবো। একটু যে বিষয়টি নিয়ে এখন কথা বলছিলাম জনাব সোহরাব হাসান, সেটি নিয়ে একটু কথা বলি। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে কমিটি গঠনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, কেননা তারা মনে করছে যে যখন এককভাবে কেউ করে তখন সেখানে একটা প্রভাব বিস্তার করার একটা বিষয় থেকে যায়, রাজনৈতিক দলগুলোই বিশেষ করে প্রভাব বিস্তার করার একটা সুযোগ থেকে যায়। কমিটি গঠনের বিষয়টা এসেছে, আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে সবাই একমত হয়েছে। আজকের বৈঠক নিয়ে কি বলবেন? ধন্যবাদ এবং শুভেচ্ছা সুলতান সালাউদ্দিন টুকুকে। আমরা 1 বছর পর যে গণ অভ্যুত্থান হলো 24-এর, তার মূল্যায়ন করব, তার অর্জন অনর্জন এটি দেখার বিষয়। এবং 24শে জুলাই ঐক্যবদ্ধ ছিল জাতি স্বৈরাচারের বিরুদ্ধে, এ কারণেই কিন্তু সফল হয়েছে, দ্রোহের যাত্রা সফল হয়েছে। কিন্তু আজকে সেই ঐক্য কতটা আছে সেটা আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক বলি বা বিভিন্ন দলের সভা সমাবেশ বলি, সেখানে কিন্তু অনৈক্যের সুরটা বেশি। এক দল আর এক দলেরকে ইঙ্গিত করে, কখনো কখনো ইঙ্গিত করে, কখনো প্রকাশ্যে সমালোচনা করে। সমালোচনা করতেই পারে গণতান্ত্রিক সমাজে, কিন্তু একটা ন্যূনতম যে ঐকমত্য থাকা প্রয়োজন, ন্যূনতম বিষয়ে, কতগুলো মৌলিক বিষয়ে একমত হওয়া। যেমন একটি নির্বাচন জরুরি, একদম 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এমন একটি নির্বাচন করতে হবে যেটি প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসের সেরা। ইতিহাসের সেরা হোক বা সেরা না হোক, কিন্তু মানুষ যাতে ভোট দিতে পারে, তার পছন্দসই প্রার্থীকে বেছে নিতে পারে, এবং যে কোনো নাগরিক তার বিরুদ্ধে যদি আইনি কোনো বাধা না থাকে, যাতে সেই নাগরিক নিজেকে প্রার্থী হিসাবে, প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হিসাবেও নিজেকে হাজির করতে পারে বা ভোটার হিসেবে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। এই আন্দোলনটি সফল হয়েছে শুধু রাজনৈতিক দলের কারণে না, এই আন্দোলনটি সফল হয়েছে শুধু ছাত্র নেতৃত্বের কারণে নয়, এই আন্দোলনটি সফল হয়েছে সর্বস্তরের মানুষ আন্দোলনে যুক্ত হয়েছিল। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, যারা যাদের সাথে রাজনৈতিক দলের সেভাবে সম্পর্ক নেই, ছাত্র নেতৃত্বেরও সম্পর্ক নেই, কিন্তু তারা একটি গণ আন্দোলনে যে ধরনের সবাই একত্র হয় সেভাবে একত্র হয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, কিন্তু তারা কি পেয়েছে? এবং অনেকে বেয়ারিশ লাশ হিসেবে কিন্তু তাদের দাফন করা হয়েছে। আমরা খোঁজ নেইনি বা খোঁজ নিতে পারেনি, রাষ্ট্র খুঁজে বের করতে পারেনি যে কারা। এখনও কিন্তু শহীদের তালিকা নিয়ে বিভ্রান্তি আছে। সরকারি ভাষ্য হচ্ছে 850 মতো, জাতিসংঘ বলছে 1400। টুকু ভাই বললেন যে তাদের দলেরই 500, তাহলে বাকি সব দল মিলে যদি 300 হয়, কিন্তু এর পরে কারা, মানে এর বাইরে কারা ছিল সেটি বের করা। যে দুটি বিষয় বলছেন আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ। এই যে রাজনৈতিক যে অভ্যুত্থান হলো বা যে একটা বিপর্যয় হলো, একটা রাষ্ট্রকে একটা রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে যেতে হলো 2024-এর, সেটা একটা বড় কারণ যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা। মানে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠের জনমতকে উপেক্ষা করে তৎকালীন সরকার কিন্তু এটি প্রায় একক সিদ্ধান্তে, ব্যক্তির ইচ্ছা অনুযায়ী এটি করেছেন। এবং সেক্ষেত্রে আদালতের একটি রায়কে দোহাই দেওয়া হয়েছিল, যদিও ওই রায়ে বলা হয়েছিল যে 2টি নির্বাচন অন্তত তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে করতে পারে। আর সুতরাং তত্ত্বাবধায়কের ব্যাপারে সবাই ঐকমত। এটি খুবই ভালো সিদ্ধান্ত। খুবই আশা করি যে এই সিদ্ধান্তের ভিত্তিতে সামনে এগোনো সহজ হবে। বর্তমান যে সরকারটি আছে এটাও এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারকে, মানে সরকার হচ্ছে সবাই এটাকে মেনে নেবে এবং তারা কোনো দলের হবে না, কোনো পক্ষের হবে না। তারা একটা নির্দিষ্ট তাদের যে দায়িত্ব, প্রধানত নির্বাচন, সেই দায়িত্বটা সুচারুভাবে পালন করবে, জনগণের নিরাপত্তা বা অন্য যেসব দৈনন্দিন কাজ করবে। দ্বিতীয় হচ্ছে যে আসন বন্টন বা আসনের সীমানা নির্ধারণ। ইতিমধ্যে বোধহয় 76 বা এরকম এর কাছাকাছি অভিযোগ এসেছে নির্বাচন কমিশনে যে আসন সম্পর্কে যে এতে অন্যায় করা হয়েছে, আগে যে বিভাজন করা হয়েছিল। এক্ষেত্রে আমি বলবো 2008 সালের নির্বাচনে যে আসন বন্টন করা হয় সেখানে
গ্রামাঞ্চলের আসন কমিয়ে শহরে আসন বাড়ানো হয়েছিল জি। জনসংখ্যার দোহাই দিয়ে। আমি মনে করি যে সেটি কোনোভাবেই সঠিক হয়নি, কারণ গ্রামের মানুষ অবহেলিত। সেখানে যাদের আমরা নির্বাচিত করি বেশিরভাগই অনাবাসী, মানে আমাদের যেমন প্রবাসী আছে, এরাও কিন্তু অনেকটা প্রবাসী, কারণ তারা ঢাকায় থাকেন, প্রতিনিধিত্ব করেন তার নিজ নিজ এলাকায়, মানে তার পৈতৃক বাড়ি ছিল অথবা শ্বশুর বাড়ি ছিল, যে কোনো একটা সূত্রে তারা সেখানে। এটি যাতে যতটা কমানো যায়, এই অনাবাসী প্রতিনিধিত্ব চাই না। আমরা চাই যারা যেখানে স্থায়ীভাবে বসবাস করবে, অন্তত বছরে 6 মাস সেখানে থাকবে, তাদেরই প্রতিনিধিত্ব করার এখতিয়ার থাকা উচিত। কারণ ঢাকা থেকে বছরে 2 বার যাবেন বা নির্বাচনের আগে যাবেন, পরে তাদের দেখা পাওয়া যাবে না। ওই এলাকার মানুষ যে কোনো সাহায্য সহযোগিতার জন্য বড় একটা সংস্কারের দরকার আছে এবং এটা কথা বলা উচিত। হ্যাঁ, কিন্তু অবাক যে নির্বাচন সংস্কার কমিশন অথবা জাতীয় ঐক্যমত্য কমিশন বা রাজনৈতিক দলের পক্ষ থেকে এই কথাটি খুব জোরে সোরে উচ্চারিত হয় না যে কেন অনাবাসী প্রতিনিধিত্ব থাকবে। প্রত্যাশা করছি আপনার এই কথার প্রেক্ষিতে হলেও, কারণ এখনো তো অনেকটা সময় বাকি আছে, এই বিষয়টিকে যাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কেননা এটা প্রকৃত অর্থে একটা অতীব বাস্তব এবং ক্রুশাল একটা চিত্র। কিন্তু এবং গ্রামে যারা থাকেন তাদের, যারা অবহেলিত, যারা প্রান্তিক, যারা দরিদ্র, গ্রামের মানুষ বেশিরভাগ দরিদ্র, তারা যাতে রাষ্ট্রের সুযোগ সুবিধা পান, ন্যায্য সুবিধা পান, সেজন্যই কিন্তু তাদের একজন আবাসিক, মানে তাদের ওখানে স্থায়ী একজন প্রতিনিধি দরকার। এবং ভারতে আপনি যদি ভারতে দেখেন, এরকম অনাবাসী প্রতিনিধি খুব কম পাওয়া যাবে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী সাবেক মনমোহন সিং, তিনি কিন্তু কোনো এলাকা থেকে নির্বাচিত হন না, তিনি রাজ্যসভার সদস্য ছিলেন, তিনি লোকসভার সদস্য ছিলেন না। রাজ্যসভার সদস্য তো লোকসভা এবং রাজ্য বিধানসভার সদস্যরা নির্বাচিত করেন। এক ধরনের আমরা যে উচ্চকক্ষের ব্যাপারে মোটামুটি একমত হয়েছে, উচ্চকক্ষ যদি হয় এখানে, সেই উচ্চকক্ষের প্রতিনিধি ছিলেন তিনি। তারপর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 10 বছর। এখন আমি দুটোর ব্যাপারেই বললাম যে এটি খুবই ইতিবাচক পদক্ষেপ, এবং একে ভিত্তি করেই যে কমিটি গঠন করা হয়েছে। ঠিক নির্বাচন কমিশন এককভাবে করলে অনেকের অভিযোগ থাকে, তবে নির্বাচন কমিশনে কিন্তু একটা গণশুনানি হয়, যে কোনো আসনের ব্যাপারে যদি কারো আপত্তি থাকে সেই কথা বলার সুযোগ থাকে, অভিযোগ দায়েরের সুযোগ থাকে, যুক্তি তর্ক দেওয়ার সুযোগ থাকে। তবে অনেক ক্ষেত্রেই গণশুনানিটা হয়তো আনুষ্ঠানিকতায় রূপ নেয়, যে কার্যকর কিছু ফল পাওয়া যায় না। সেক্ষেত্রে একটি কমিটি করে দিলে এটি হয়তো ভালো কাজ দেবে, ভালো ফল দেবে। আমরা আশা করি যে এই যে যাত্রা শুরু হলো, ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি কখনো আশাবাদ ব্যক্ত করেছেন, আবার কখনো হতাশাও প্রকাশ করেছেন। সর্বশেষ তিনি আশা করছেন যে জুলাই সনদ দেয়া যাবে, আর সেটাই প্রত্যাশা করি। জনাব সুলতান সালাউদ্দিন টুকু, জুলাই সনদের কথা যেটি বলছিলেন সৌরভ ভাই, সেটি আসলে এনসিপি প্রত্যাশা করেছিল যে 6 জুলাই, অর্থাৎ আবু সাইদের যেদিন আর কি 16 সম্ভবত, তো তারা টার্গেট করেছিলেন, সেই সময়টাতেই তারা দিতে চেয়েছিলেন। সেটি এখন পর্যন্ত হবে কিনা সেটি নিয়ে একটা সংশয় রয়েছে। সেই সাথে জুলাই ঘোষণাও কিন্তু এই মাসের মধ্যেই পাওয়ার প্রত্যাশা। কিন্তু জুলাই ঘোষণা নিয়ে আমরা শুরু থেকে যে টালমাটাল অবস্থা দেখতে পাচ্ছি, সেখানে বারবার দায়টা কেন বিএনপির দিকে যাচ্ছিল, সেই প্রশ্নটি রেখেছিলাম, যদি ছোট করে একটু বলেন। রাজনৈতিকে অনেকেই অনেক কথা বলে, রাজনৈতিক স্বার্থে, নিজের স্বার্থে অন্যের উপরে দায় চাপানো, এই যে কালচারটা, এই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। আমাদেরকে আগামী দিনে পথ চলতে হবে সবাইকে একমত হয়ে। এই যে আজকে একটা বিষয় একমত হয়েছে সকলেই, যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা, এটা কিন্তু বিএনপি প্রথম থেকেই বলে আসতেছে যে তত্ত্বাবধায়ক সরকারটা স্থায়ী একটা ব্যবস্থা হোক। বিএনপির আজকে কিন্তু সবাই একমত হয়েছে বাস্তবতায়, যে আসলে তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে, প্রতি বছর বা 5 বছর পর পর নিরপেক্ষ নির্বাচন যদি হয়, বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যদি দুইটা জিনিস বাংলাদেশে ঠিক হয়, নিরপেক্ষ নির্বাচন আর আইনের শাসন। এখানে কোনো যদি রাজনৈতিক প্রভাব না থাকে, দেখবেন যে অটোমেটিক কিন্তু সবাই একটি জায়গায় আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। কাজেই
এই যে বিএনপি সব সময় কিন্তু দাবি করে আসছে, বিএনপি গত 17 বছর কি দাবি করেছে, যে একটি নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনে জনগণ তার ভোট যাতে দিতে পারে, জনগণ তার দেশ পরিচালনায় কে দায়িত্ব পালন করবে, তাদের দায়িত্ব কে নিবে সেটি জনগণই নির্ধারণ করবে, সংসারের কে দায়িত্ব নিবে তার সংসারের সদস্যরাই নির্ধারণ করবে। বিএনপি কিন্তু এই একটি ইস্যুতেই কিন্তু যে নির্বাচন সঠিক হোক, অবাধ হোক, নিরপেক্ষ হোক, এই ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো অনিয়ম না হয় সেই নির্বাচন নিয়ে যখন নতুন করে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির কথা আসলো, তখন সেখানে বিএনপির আবার দ্বিমতের জায়গা দেখতে পাচ্ছে। অনেকগুলো দল একমত পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিকভাবে যদি নির্বাচন হয়, অনেকগুলো ছোট ছোট দল সেখানে সুযোগ পাবে এবং সেখানে জনগণের প্রত্যাশা পূরণের জায়গা অনেক বেশি থাকবে, এমনটা অনেকে মনে করছেন। জনাব তারেক রহমান বলেছেন যে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আড়ালে আবার দেশের রাজনীতিতে ফ্যাসিস্ট পুনর্বাসনের পথ সুগম করে দেয়া হচ্ছে কিনা তা সবার গুরুত্ব দিয়ে ভাবা দরকার। আপনাদের কেন মনে হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সেটি ফ্যাসিস্টদের পুনর্বাসনের পথ সুগম হবে? বাংলাদেশের মানুষ কিন্তু এই পিআর পদ্ধতিতে অভ্যস্ত না। নতুন একটি পদ্ধতি আপনি ধারণা দিচ্ছেন, যেটি ধারণা এই দেশের জনগণ কিন্তু এই সম্পর্ক অভ্যস্ত না। এখন আমি নির্বাচন করব টাঙ্গাইলে, আমি কোথাকার এমপি হব, কোথাকার প্রতিনিধিত্ব করব, সেটা কিন্তু আমার ভোটাররা বুঝতে পারতেছে না। এবং আমি আমার জনগণের যে আঞ্চলিক চাহিদা, যেটি বললেন, আঞ্চলিক চাহিদা অনুযায়ী কিন্তু জনগণের একটি চাহিদা থাকে, তারা তাদের নেতাদের কাছে যাবে, তাদের অনেক আঞ্চলিক সুবিধা অসুবিধা কিন্তু আছে। এখন আমি এমপি হলাম, ভোট পেলাম এক জায়গায়, এমপি প্রতিনিধিত্ব করলাম এক জায়গায়, দেখা গেল জনগণের সাথে যে আমার একটি সম্পর্ক, সেই সম্পর্কটা হলো না, জনগণও আমার কাছ থেকে তাদের প্রত্যাশা অনুযায়ী বুঝে পেল না। এখন ভোটে আনুপাতিক হারে ভোটে এখন আমি 50 ভোট পেলাম, আমি তাহলে এই সংসদে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করতে পারবো? এই যে নির্বাচনের যে একটি কম্পিটিশন থাকে, জামানত বাজেয়াপ্ত হয়, যে এই পর্যন্ত ভোট না পেলে তার জামানত, যেটা আমরা নির্বাচন কমিশনে জমা দিই আর কি, টাকা জমা দিই, একটা অ্যামাউন্ট জমা দেওয়া হয়। এইটার কারণ কি? যে এইটা যোগ্যতার ক্ষেত্রে যোগ্যতাকে নির্ধারণ করে, জনগণ নির্ধারণ করে, যে জনগণ যে এই প্রার্থীটাকে জনগণ ঠিকভাবে পাচ্ছে কিনা, জনগণের সাথে সে মিশে, জনগণের সাথে তার সম্পর্ক হয়, জনগণ কিন্তু পজিটিভ নেগেটিভ চিন্তা করে ভোট দেয়। তাহলে আমার সম্পর্কে জনগণের ধারণা কি? আমি যদি জনগণের সাথে না মিশি বা জনগণের সাথে আমার সম্পর্ক তৈরি না হয়, আমি যদি ওইভাবে না চলি, জনগণ তো আমাকে প্রত্যাখ্যান করবে। সেই হিসাবেই কিন্তু একটা জামানত বাজেয়াপ্তের কথা চিন্তা করে কিন্তু একটা নির্ধারণ করা হয়। সোহরাব ভাই, আপনার কাছে একটু আসি। পিআর পদ্ধতি নিয়ে যখন আলোচনা করছি, জনাব তারেক রহমান যখন বলছেন যে পিআর পদ্ধতি স্বৈরাচারের পথকে সুগম করবে কিনা সেটি দেখার বিষয় আছে, কেননা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন একটা বিষয়। অন্যদিকে নির্বাচন এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই আনুপাতিক নির্বাচন ব্যবস্থা একদিকে যেমন স্বৈরশাসনের পথ রোধ করবে, অন্যদিকে এই পদ্ধতিতে ভোটারদের জনমতের প্রতিফলন নিশ্চিত হবে, অর্থাৎ ভোট নষ্ট না হওয়ার যে বিষয়টি আমরা বলে থাকি। দুটো পদ্ধতিরই ইতিনীতি আছে, মানে ভালো মন্দ আছে। একটা হচ্ছে আমরা যে পদ্ধতিতে এখন নির্বাচন করছি, এটা ঠিক টুকু ভাই যথার্থই বলেছেন, আমরা এটা অভ্যস্ত, নতুন আনুপাতিক হারে ভোটে অভ্যস্ত না। তারপর কে কোন এলাকা প্রতিনিধিত্ব করবেন পিআর পদ্ধতিতে সেটি কিন্তু নিশ্চিত হবে না। যার বাড়ি হয়তো সিলেটে তিনি প্রতিনিধিত্ব করলেন বরিশালে, বা যার বাড়ি বরিশালে তিনি প্রতিনিধিত্ব করলেন রংপুরে, মানে এটি একটি এলাকা ভিত্তিক আসন ভিত্তিক যদি নির্বাচন হয় তাহলে এটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে ওই পদ্ধতির ইতিবাচক দিকটা হলো যে তাতে ধারণা করা হয় আমাদের দ্বিদলীয় ব্যবস্থা এতদিন চলে আসছিল, আজকে আওয়ামী লীগ যদি মাঠে না থাকে তাহলে এক দলের আধিপত্য সংসদে এবং রাষ্ট্রে যে আধিপত্য থাকতে পারে তার থেকে কিছুটা হয়তো রেহাই পেতে পারে এই আনুপাতিক হারে। কিন্তু এর নেতিবাচক দিকটা হলো, আর এক হচ্ছে আমরা অভ্যস্ত হইনি এখনও, দ্বিতীয়ত হচ্ছে কে কোথার প্রতিনিধিত্ব হবে জানি না, আর তৃতীয়ত হচ্ছে যে এই পদ্ধতিতে কে এমপি হবেন বা হবেন না এটা নির্ভর করবে সম্পূর্ণ দলীয় নেতৃত্বের উপর। আচ্ছা, দল থেকে আগেই প্রার্থীর তালিকা দিতে হবে, যে এই ভোটে তারা যদি 30% ভোট পায় তাহলে 30% আসন তাদের থাকবে,
তাহলে ওই 30% আসনে কে 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 তাদের 30 জন কে কে হবেন এটা আগে থেকে তালিকা দিতে হবে। এখন ওই তালিকা অনুযায়ী ওখানে তাহলে পুরোটা নির্ভর করবে এখানে ভোটারের মানে কি বলে জনগণের ভোটের চেয়েও বেশি না নেতৃত্ব ঠিক করবে। এখনও নেতৃত্ব ঠিক করে, যেমন মনোনয়ন দলীয় মনোনয়ন দেওয়া হয়, তবে সেখানে আবার ভোটারকে প্রার্থীকে জনগণের কাছে যে ভোট পেতে হয় ব্যক্তি হিসাবে, আর তখন ভোটটা হবে দলের ভিত্তিতে। কিন্তু যে কথাটা অনেকগুলো দল সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে যে আসলে আমাদের যে প্রধান ভয় সেটাকে দূর করা দরকার, যে এক দল যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকে, আমরা 73-এর নির্বাচন থেকেই দেখে আসছি, যে দল 2/3 আসনের বেশি পায়, যে সংসদে পায়, সেই সংসদের পরিণাম খুব ভালো হয়নি কোনো সংসদেরই। বরং 2/3 আসনের নিচে যদি থাকে, এক ধরনের ক্ষমতার ভারসাম্য থাকে, যেটি আপনি যদি বলেন যে 91-এর পার্লামেন্ট বা 96-এর পার্লামেন্ট, সেখানে কিন্তু সরকারি দল ও বিরোধী দলের মধ্যে একটা শক্তির ভারসাম্য ছিল। আরেকটি আছে যে তখন ছিল যে ক্ষমতাসীন দলই সমস্ত সংরক্ষিত নারী আসনের সমস্ত আসন তারা পেয়ে যেত। বিএনপি কিন্তু একটা করেছিলেন যে এটা আনুপাতিক হারে হবে, যে দলের আসন যে দলের যে পরিমাণ আসন থাকবে প্রত্যক্ষ ভোটে, ওই আসনের ভিত্তিতে তার সংরক্ষিত নারী আসনেও ভোট হবে। এখন যে প্রশ্নটি এসেছে সেটি হলো উচ্চকক্ষের ভোট পদ্ধতি কেমন হবে। আর সেটি আমিও মনে করি যে সেটি আনুপাতিক হারে হতে পারে বা হওয়া উচিত। এ কারণে যে নিম্নকক্ষ বা এখন যে পার্লামেন্ট আছে, এখানে যে আসন থাকবে, যা দলীয় যে আসন, সেই আসনের ভিত্তিতে যদি উচ্চকক্ষে যায়, তাহলে হয়তো দেখা যাবে যে 1-2টি দলই উচ্চকক্ষের প্রতিনিধিত্ব হবে। এবং এখন যে নারী আসন, সংরক্ষিত নারী আসনে যেভাবে প্রতিনিধিত্ব হচ্ছে, আর সেটি দলের প্রাধান্য থাকবে, নেতৃত্বের প্রাধান্য থাকবে, সেখানে প্রার্থীর থাকবে না। আর যদি ওটা আনুপাতিক হয়, তাহলে অন্য দলও, ছোট দলগুলো যাদের নিম্নকক্ষে প্রতিনিধিত্ব কম, এমনকি নেইও, ধরুন কেউ 5% পেলেন কিন্তু কোনো আসন নেই, সে উচ্চকক্ষে অন্তত 5%, 100 জন যদি উচ্চকক্ষে প্রতিনিধি থাকে, 5 জন প্রতিনিধি পাবে। এটি আমি মনে করি এখানে বিএনপির ভয় পাওয়ার কিছু নেই যে উচ্চকক্ষে আসন কমে যাবে, কারণ নিম্নকক্ষে তো তার সংখ্যাগরিষ্ঠতা আছেই, মানে থাকবেই যদি নির্বাচন হয়, যদি যারা ভাবেন এরকম। আবার যে ভয়টা হচ্ছে যে আমরা নতুন পদ্ধতিতে কিভাবে যাব, এবারই যাব না ধীরে ধীরে যাব, কিছুটা আরো একটু পরীক্ষা নিরীক্ষা করে সময় নিয়ে যাওয়া দরকার আছে। সেক্ষেত্রে নিম্নকক্ষে যে পদ্ধতিতে ভোট আছে সেটি হওয়া ভালো মনে করি। উচ্চকক্ষে আনুপাতিক হারে, মানে হওয়াটাকে আপনি মনে করছেন যে ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধি বাছাই হতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জনাব সুলতান সালাউদ্দিন টুকু। অনেকে আবার এই উদ্বেগের কথাও বলছে যে আনুপাতিক পদ্ধতির ভিড়ে যেটা হবে যে গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি যেগুলো আছে তাদের হচ্ছে জাতীয় রাজনীতিতে ঢুকে পড়ার একটা সুযোগ তৈরি হবে। এই ভয়টা বা এই উদ্বেগটা কি বিএনপির মধ্যে কাজ করছে কিনা? অবশ্যই মানে আনুপাতিক হারে যদি ভোট হয়, এখানে যদি এই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি চক্ররা তো এইখানে দেখা গেল যে তারা আনুপাতিক ভোটে কোনো না কোনোভাবে চলে আসতে পারে। এই ব্যাপারে সকলের ঐক্যমত থাকা উচিত যে যারা ফ্যাসিস্ট, যারা গণহত্যা চালিয়েছে, তারা যাতে আগামীতে কোনোভাবেই সুযোগ তৈরি না হয়, সেই ব্যাপারে কিন্তু এই পদ্ধতিতে আশঙ্কা থেকে যায়, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন। জনগণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের সরাসরি ভোটে, প্রত্যক্ষ ভোটে জনগণ যাকে ভোট দিবে তারা সংসদে যাবে। আমি রাজনীতি করি, আমার তো প্রচেষ্টা থাকতে হবে, আমি জনগণের মন জয় করার ক্ষেত্রে জনগণের সাথে আমি সম্পৃক্ত থেকে তাদের পাশে থাকব, সুখে দুঃখে থাকব। এই যে স্যাক্রিফাইস মানসিকতা, পলিটিক্যাল লোকরা কিন্তু, আমরা ছাত্র রাজনীতি করেছি, দেখা গেছে হলে
নতুন একটা ছেলে আসছে, আমি আমার সিটটা ছেড়ে দিছি, তাকে সিটের জায়গা করে দিয়েছি। কারণ এই যে স্যাক্রিফাইস মানসিকতা, নিজের জায়গাকে শেয়ারিং করা, এটা কিন্তু পলিটিক্যাল যারা নেতা কর্মী বলেন তারা কিন্তু এই মানসিকতা ধারণ করে, স্যাক্রিফাইস মানসিকতা। এখন আপনি এই যে আনুপাতিক হার বলছেন, যেটাতে আমরা অভ্যস্ত নই, এইটাই কি ভয়ের সবথেকে বড় কারণ? এইটার ভয়ের কারণ। আমি এখন আমার বাড়ি টাঙ্গাইল, আমি যাই পারলাম দায়িত্ব পেলাম বরিশালে, তাদের কালচারের সাথে কিন্তু আমার কোনো মিল নাই, তাদের সাথে আমার যোগাযোগও নাই পূর্বে। এই যে এটা কি মানুষ অভ্যস্ত, এই দেশের মানুষ, কাজেই এইখানে এইটাকে বিতর্কে না এনে, যেটি বিএনপি 31 দফায় বলেছে আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, 31 দফায় কিন্তু র্যাম্বো নেশনের কথা বলা হয়েছে, যে সবাইকে নিয়ে ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, ঘোষণা দিয়েছেন যে আগামীতে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় জনগণের প্রত্যক্ষ ভোটে, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়েই জাতীয় সরকারের একটা কিন্তু ধারণা তিনি দিয়েছেন। এবং পাশাপাশি এটিও উচ্চ কক্ষের কথা বলেছেন, কিন্তু 31 দফাতে আমাদের বলা হয়েছে। কাজেই এই দেশটিকে সকলে মিলে আগামী দিনে গড়ে তোলার কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে। এখন গণতান্ত্রিক প্রক্রিয়া যদি দীর্ঘ যেভাবে আগাচ্ছে, আশঙ্কার বিষয়টি এটি যে ধীর গতিতে আগাচ্ছে, নিম্ন কক্ষ কোনোটাতেই মানে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতি আপাতত সেটাকে সাপোর্ট করছে না। উচ্চ কক্ষ হতে পারে, যে এই নিম্ন কক্ষের যে ভোটের ভিত্তিতে হতে পারে, যে আসন ভিত্তিতে হতে পারে। বর্তমান যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতেই 300 আসনে ভোট হোক, এরপর সংসদে যে আলোচনা করে ঠিক করা হোক। জি, অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাই। একটু আসি, এর মধ্যে জামাতে ইসলামের যে কেন্দ্রীয় কার্যালয় দলটির নেতৃবৃন্দ আছে, সেখানে গণ অধিকার পরিষদের একটা বৈঠক হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। প্রশ্ন উঠছিল যে তারা কি একসাথে জোট গঠন করতে যাচ্ছে কিনা। যাই হোক, সে বিষয়ে প্রশ্নের উত্তর হয়তো বা সামনে আমরা দেখতে পাবো বা প্রশ্নের উত্তরটুকু জানতে পারবো। সেখানে দুটো বিষয়ে, পিআর পদ্ধতির বিষয়ে তারা কথা বলেছে এবং সেই সাথে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আবারও স্থানীয় সরকার নির্বাচনের কথা উঠাচ্ছে। মানে এই সময়টাতে এই প্রশ্নটা আবারও উঠানো বা এই দাবিটা উঠানোটাকে আপনি কিভাবে দেখছেন? না, রাজনৈতিক দল যারা নির্বাচন করবে বা জনপ্রতিনিধিত্ব করতে চান তারা কিভাবে দেখছেন সেটি প্রধান। আর আমি মনে করি যে একটা যেসব বিষয়ে মোটামুটি মতৈক্য হয়েছে বা লিখিত অলিখিত, সেখানে আবার নতুন করে বিতর্ক করা, কারণ আমরা এই জাতীয় ঐকমত্য কমিশনের যত আলোচনার সবই হচ্ছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে। এখন নতুন করে যদি আবার স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা আসে, তাহলে কিন্তু আবার জটিলতা দেখা দেবে এবং তাহলে আমরা যতটুকু এগিয়েছি ততটা আবার সময় ক্ষেপণের আবার গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ দাবি তুলতে পারে। এটা হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, এটা দাবি তুলল, কিন্তু এটা যদি না হয় তখন কি তারা বর্জন করবে জাতীয় নির্বাচন? আবার ধরে নিলাম যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলো, তাহলে কি যারা জাতীয় নির্বাচন আগে চাচ্ছে তারা কি সেটা বর্জন করবে? তা নয়, একটা মোটামুটি ন্যূনতম ঐকমত্য। এখানে রাজনৈতিক হিসাব নিকাশটা হচ্ছে যে যারা মনে করে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হলে তাহলে তাদের ভিত্তিটা তৈরি হবে। আপনি গণ অধিকার পরিষদ এবং জামাতের বৈঠকের কথা বলছিলেন, একইভাবে কিন্তু এনসিপিও একই দাবি করছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। তবে তাতে হয়তো আমার মনে হয় যে তাতে মানে বিতর্কটা আরো বাড়বে, বিতর্ক কমবে না। তাই আমরা এমন একটা ব্যবস্থা চাই যে দ্রুত বিতর্কের অবসান ঘটিয়ে একটা ঐকমত্যে আসা, যাতে আগামী নির্বাচনটা অবাধ সুষ্ঠু হয়। রাজনৈতিক দলগুলোর এটা চাপিয়ে দেওয়া তো নির্বাচন আমরা চাই না, যে কোনো দল অনিচ্ছায় নির্বাচন করলো বা বাধ্য হয়ে করলো, সেটা না হয়। তবে টুকুভাবে একটা ব্যাপারে একটু দ্বিমত করব, সেটা হলো যে অবশ্যই সাবেক স্বৈরাচারী সরকার বা ফ্যাসিবাদী সরকারে যারা অন্যায় করেছে, যারা হত্যা লুটপাট দুর্নীতি করেছে, তাদের বিচার হোক। কিন্তু একজন ব্যক্তি হিসাবে, ধরুন আওয়ামী লীগ সমর্থক,
তিনি যদি ব্যক্তিগতভাবে প্রার্থী হতে যান, তাকে তো বাধা দেওয়ার বা তাকে বারিত করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। এখন সেখানে যদি তিনি আওয়ামী লীগ পরিচয় বা সাবেক আওয়ামী লীগ পরিচয় বা স্বতন্ত্র পরিচয়, এমন আমরা কিন্তু সামনে দেখব যে বিএনপি বা অন্য দলেরও মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে। এক্ষেত্রে কেউ আওয়ামী লীগ করেছে, এ কারণেই নির্বাচনে প্রার্থী যাতে না হয়, আমার মনে হয় যে এরকম বাধা দেওয়াটাও কতটা সমীচীন হবে দেখার বিষয়। স্বতন্ত্র হতে পারে এবং তিনি যদি ভোট পান জনগণের, আমরা তো এই নির্বাচনের ক্ষেত্রে বিতর্ক করছি কি জনগণ কাকে চায়। আওয়ামী লীগের 15 বছরে বিশেষ করে শেষ তিন নির্বাচনে জনগণ কাকে চায় এই বাছাই করার সুযোগটা দেওয়া হয়নি, যে কোনোভাবে ভোটে কৌশল করা হয়েছে। সেই কৌশলে কখনো বিরোধী দলকে বাদ দিয়ে, কখনো দিনের ভোট রাতে করে। কিন্তু আমরা আগামী নির্বাচনটা এমন চাই, যদি ধরেন আওয়ামী লীগের 20% যদি সমর্থক থাকে, তাদের বাদ দিয়ে যদি আপনি নির্বাচন করেন, সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? সেই নির্বাচনটা কতটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে পারবে, রাজনৈতিক অস্থিরতা কমাতে পারবে? সুতরাং আমার মনে হয় যে এখানে একটি অন্তর্ভুক্তিমূলক, সেটি দল না থাকলেও, যেটা ইউএনডিপির যে জাতিসংঘ যেখানে প্রতিনিধি তিনি বলছিলেন, অন্তর্ভুক্তি মানে হচ্ছে প্রতিটি মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। এটাও মনে হয় আলোচনা বা বিতর্কে। দ্রোহের জুলাই ও বিএনপির রাজনীতি নিয়ে আমরা কথা বলছি। সোহরাব ভাই, আপনার কাছে আসি। আমরা পিআর পদ্ধতি নিয়ে নানান সংশয়ের বিষয়ে কথা বলছিলাম। সেটা নিয়ে আসলে সংশয় কাটতে হয়তো আরোটা কিছুটা সময় লাগবে, কেননা এই পদ্ধতি এখন যেহেতু নতুন একেবারে বাংলাদেশে, সেটি আসলেই ভালো হতে যাচ্ছে নাকি খারাপ হতে যাচ্ছে, সেটিকে গ্রহণ করা হচ্ছে কি হচ্ছে না, সেই প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ নিশ্চয়ই আমাদের আবারও আসবে। আমি একটু আসি যে আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনা কারাদণ্ড হলো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটি তো আদালত অবমাননা, অর্থাৎ আদালতে মামলা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি যে মন্তব্য করেছেন, এবং এই রায়ের মধ্য দিয়ে অন্যের জন্যও কিন্তু এটা বার্তা। তিনি আদালতকে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, এ কারণে আদালত 6 মাসের কারাদণ্ড দিয়েছেন, এবং যার সাথে টেলিফোনে আলাপ হয়েছে তাকেও 2 মাসের বোধহয় না, তাকেও 2 মাসের কারাদণ্ড দিয়েছে। এর মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক নেতা নেত্রী সবার কিন্তু সতর্ক হওয়ার একটা বিষয় আছে, যে কোনো বিষয়ে বেফাস মন্তব্য না করা। এখন তার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে। এর অর্থ তিনি, আমরা সংবাদ মাধ্যমে যা দেখেছি, তিনি বলছেন তার তো আমি 227টি হত্যা মামলা ছিল, 227টি খুনের লাইসেন্স পেয়ে গেছি বা অধিকার পেয়ে গেছি। মানে এটা তো একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা কোনোভাবেই মন্তব্য করতে পারেন না। তিনি করেছেন। তাহলে এরকম বেফাস মন্তব্য কিন্তু আমাদের অনেকেই করেন, সেটি জনপরিসরে করেন, আবার দলীয় সভা সমাবেশেও করেন। তারা যাতে না করেন, এই যে কাউকে নির্মূল করে দেওয়া, কাউকে উৎখাত করে দেওয়া, কাউকে, এটাও তো গণতন্ত্রের ভাষা না, এটাও তো ন্যায়নীতির ভাষা না। তার বিচার হবে। যদি কেউ অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকবে, বিচার হবে। কিন্তু যদি এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দেশ পরিচালিত হোক, এটা চাই, অন্যায়ের বিচার হবে, কিন্তু কাউকে সমাজের থেকে বাইরে নেওয়া বা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে নেওয়ার কিন্তু সুযোগ নেই। প্রধান উপদেষ্টা একটি বক্তৃতায় বলেছিলেন যে যারা অন্যায় করেছে, যারা করেছে, তাদেরকে আমরা ভৎসনা করব, তাদেরকে ভালো করার চেষ্টা করব, তারা যাতে ভালো হয়, যদি না হয় তারা শাস্তি ভোগ করবে। কিন্তু তিনি বলছেন এই পুরো বাংলাদেশটা একটা পরিবারের মতো দেখতে হবে, পরিবারের সব সদস্যই এখানে থাকবে এবং সব সদস্যেরই অধিকার আছে। বিশেষ করে এই যে রাজনৈতিক উত্তেজনা যদি বাড়ে, তাহলে সমাজে যারা অবহেলিত, যারা প্রান্তিক, যারা গরিব, যারা সংখ্যালঘু, তারা কিন্তু বেশি অসহায় বোধ করে, তারা নিরাপত্তাহীন বোধ করে। তা আগামী যখন নির্বাচন হবে, নির্বাচনের আগে এবং পরে এই বিষয়টি কিন্তু রাজনৈতিক নেতৃত্বকে মাথায় রাখতে হবে, সরকারকে মাথায় রাখতে হবে, যাতে কোনো রকম উত্তেজনা তৈরি না হয়, অস্থিরতা তৈরি না হয়। তাহলে সমাজের দুর্বল অংশই বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জীবনের উপর হুমকি আসে, ভয়ভীতির মধ্যে তাদের থাকতে হয়। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সুলতান সালাউদ্দিন টুকু।
সংস্কার নিয়ে বারবার যত দ্বিমত হচ্ছে, নির্বাচন পদ্ধতি নিয়ে যত দ্বিমত হচ্ছে, সবকিছুই হচ্ছে বিএনপির সঙ্গে। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে, যেমনটি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে একটি কৌশলী প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না, অথচ বাস্তবে আমরা বহু আগে সংস্কারের দিক নির্দেশনা দিয়ে রেখেছি। ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করার পক্ষে আমরা কথা বলেছি, কিন্তু ঐক্যমত্য যখন বৈঠকটা হচ্ছে তখন দ্বিমতের জায়গা সব থেকে বেশি আসছে বিএনপির পক্ষ থেকে। বিএনপির সংস্কার পদ্ধতি বাকিরা কেন আসলে বুঝতে পারছে না, মানে গ্যাপটা কোথায় আসলে? বিএনপি আজকে একটা বিষয়ে তো দুই দলই সবাই ঐক্যমত হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে এবং সীমানা নির্ধারণ নিয়ে। বিএনপি বাংলাদেশে একমাত্র আমি মনে করি দল, আধুনিক উদার মানসিকতাপূর্ণ দল হচ্ছে, গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। বিএনপি প্রথম কিন্তু বাংলাদেশের সংস্কারের রাজনীতি শুরু করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির ভিত্তিতে সকলকে ঐক্যবদ্ধভাবে পথ চলেছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 জাতির সামনে উপস্থাপন করেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল দলকে নিয়ে প্রথমে 27 দফা কিন্তু বিএনপি দিয়েছিল যে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। এরপরে এই আন্দোলনে পূর্বে 23 সালে সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সকলকে নিয়ে কিন্তু 31 দফা জাতির সামনে বিএনপি প্রথম উপস্থাপন করেছে। কেউ কিন্তু কোনো প্রস্তাবনা তারা উপস্থাপন করেন নাই। এই মানে রাজনীতিতে বিরোধিতার খাতিরে অনেক কথা বলে বা অনেক দায় চাপায় দেয়, কিন্তু বাস্তবিক দেখেন বিএনপি কিন্তু জাতির সামনে 31 দফা উপস্থাপন করে, এবং যেটি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সেটি কে দিয়েছে, বিএনপি প্রথম উপস্থাপন করেছে। এখন পর্যন্ত বিএনপি কিন্তু সেই সিদ্ধান্ততে এক আছে, এবং বিএনপি কিন্তু কখনোই একটি কথা বলে পরের দিন সেটি পাল্টায় নাই। আপনি কখনোই বিএনপির রাজনীতিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব জাতির সামনে কথা বলে কথা পরিবর্তন করেছে একটি নজিরও কিন্তু আপনি দেখাতে পারবেন না। কাজেই বিএনপি সবসময় এই সংস্কারের পক্ষে মত দিয়েছে, কিন্তু কেউ কেউ এই নির্বাচনকে প্রণোদিত করার জন্য সংস্কার ভাবনার সাথে অনেকের ভাবনার মিল হচ্ছে না। বিষয়টা ভাবনার সাথে মিল নাও হতে পারে, কারণ এখন অনেকেই তো স্থানীয় নির্বাচন আগে এই নির্বাচন এই প্রক্রিয়া বন্ধ করার ক্ষেত্রে একটি আমি মনে করি ষড়যন্ত্র। আপনি জাতীয় নির্বাচন কেন দিচ্ছেন না? আপনি কি জনগণকে ভয় পাচ্ছেন? আপনি জনগণ আন্দোলন করেছে, জনগণ সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, যেটি সোহরাব ভাই বলেছে সকল পেশার মানুষ এখানে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে। তাহলে কি সেই জনগণকেই ভয় পাচ্ছেন কেন? বিএনপি কিন্তু জনগণের রায়ের উপরেই কিন্তু বিএনপি সবসময় আস্থা রেখেছে। যতবার জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ততবারই কিন্তু বিএনপি নির্বাচিত হয়েছে। বিএনপিও জনগণের সমস্ত যখনই জনগণের সামনে বিএনপি ওয়াদা করেছে সেই ওয়াদা কিন্তু পূরণ করার চেষ্টা করেছে এবং পূরণ করেছে। কাজেই জনগণ থেকে বিএনপি কখনোই বিচ্ছিন্ন হয় নাই, এবং জনগণের সেন্টিমেন্টের বাইরে বিএনপি কখনোই কোনো পদক্ষেপ নেয়নি। স্যার ভাই, একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে করি। এখন পর্যন্ত ইসি আর পক্ষ থেকে যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি তারা নিচ্ছে, এবং টাইম ফ্রেমটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে টাইম ফ্রেম ফেব্রুয়ারি না এপ্রিল না জুন, আমরা যতদূর ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যেই হতে পারে। এই যে টাইম ফ্রেমের যে স্পষ্টতা সেটি আসলে কবে নাগাদ আসতে পারে বলে মনে করছেন, বা কবে নাগাদ আসা উচিত, যে কবে অ্যাকচুয়ালি নির্বাচন হবে বা কোন মাসে অ্যাকচুয়ালি? এক ধরনের তোর সময়ের সীমারেখা বলে যে ফেব্রুয়ারি, কারণ না হলে প্রধান উপদেষ্টা যখন এপ্রিলের ঘোষণা দিলেন এপ্রিলের প্রথমার্ধে, এবং বেশ তীব্র প্রতিক্রিয়া হয়েছে, বিএনপি সহ বেশিরভাগ দল এটা বিরোধিতা করেছে, প্রতিবাদ করেছেন, এবং প্রধান উপদেষ্টাকে কিন্তু লন্ডন পর্যন্ত যেতে হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলতে। এরপর আমি মনে করি যে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়।
সরকারের পক্ষ থেকে, বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, প্রধান নির্বাচন কমিশন এক ধরনের কি বলবো যে দায় এড়ানোর মতো কথাবার্তা বলছে যে নির্বাচন তারিখ নিয়ে কোনো কথা হয়নি। তারিখ নিয়ে কথা হয়নি, সীমারেখা তো দেয়া আছে, এখন সীমারেখার মধ্যেই করবেন। আবার বলতে পারেন যে এটা তফসিল হলেই নির্বাচন নির্দিষ্ট তারিখ হবে। তা সেক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে এটা স্পষ্ট করা, কারণ ওই যৌথ ঘোষণায় ছিল বিচার এবং সংস্কারের অগ্রগতির ভিত্তিতে। সংস্কারের অগ্রগতির ভিত্তিতে তো সবটাই নির্ভর করছে। সংস্কার যদি না হয়, ঐকমত্য না হয়, তাহলে তো নির্বাচন কিসের ভিত্তিতে হবে? জুলাই সনদ যদি না হয়, সবটাই। কিন্তু আমি এখানে মনে করি যে নির্বাচন কমিশনকে দৃশ্যমান কাজগুলো করতে হবে, যেমন এই সীমারেখা, সীমানা নির্ধারণ যদি কমিটি হয়েছে, এটি তো একটা ইতিবাচক দিক। আরও ভোটার তালিকা কিভাবে হবে, ভোটার তালিকার নবায়ন বা হালনাগাদ কিভাবে করা যাবে। কারণ একটা সমস্যা হচ্ছে যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, জানুয়ারিতে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এরপরেও যারা ভোটার হবে তারা যাতে মানে ভোটারের বয়স হবে, স্বাধীন সংলাপে করতে পারবো। অসংখ্য ধন্যবাদ সোহরাব হাসান, অসংখ্য ধন্যবাদ সুলতান সালাউদ্দিন টুকু আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।